আমার শরীর যদি কোলেস্টেরলহীন হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচব না। কিন্তু ভালো কোলেস্টেরল আর খারাপ কোলেস্টেরল এটা আমরা বুঝবো কিভাবে? কী করে আপনি এইচডিএল কোলেস্টেরল বাড়াবেন বা এলডিএল কোলেস্টেরল কমাবেন তার কিছু সহজ উপায় আছে। অনেক ক্ষেত্রে নীরব ঘাতক, কিন্তু অনেক ক্ষেত্রেই সংকেত দেয়। কী সংকেত দেবে? অনেকেই দেখে এরই প্রশ্ন, ডাক্তারবাবু ডিমের কুসুম কি খাবো? সেসব ক্ষেত্রে এলডিএল যদি 116 নিচে থাকে নো মেডিকেশান, 116 ওপরে থাকে লাইফস্টাইল মডিফিকেশান, কিন্তু যদি 160-এর ওপরে যায় তখন আমরা সাধারণত লাইফস্টাইল প্লাস মেডিসিনস দিই। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আমি সাথী রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটু কোলেস্টেরল নিয়ে কথা বলবো। আমরা জানি যে কোলেস্টেরল বিষয়টা ভালো না, আমরা একটু নেগেটিভভাবেই এই কোলেস্টেরলটাকে নিয়ে থাকি। তার কারণ আমরা এটাও জানি যে কোলেস্টেরল হলে আমাদের স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ নাকি বেড়ে যায়। কিন্তু আমরা বোধহয় অনেকেই জানি না যে সব কোলেস্টেরল কিন্তু খারাপ নয়। কোলেস্টেরলের মধ্যে আবার ভালো মন্দ দুটো দিকই রয়েছে, যেগুলো কিন্তু আবার ভালো কোলেস্টেরল সেগুলো কিন্তু আপনার শরীরের জন্য প্রয়োজন। তাহলে খারাপ কোলেস্টেরল কোনগুলো আপনি কিভাবে বুঝবেন? কিভাবে সেই খারাপ কোলেস্টেরলগুলো আপনি অ্যাভয়েড করবেন? আর কোলেস্টেরল সমস্যা যাদের রয়েছে সেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আপনি কিভাবে আপনার ডায়েট প্ল্যান করবেন? ওষুধ কতটা খাবেন, কত দিন খাবেন, সারা জীবন কি চালিয়ে যাবেন? এরকম অনেক প্রশ্ন আমার মতো আপনাদেরও। সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসেছি সোনারপুর অ্যাপোলো হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর অফ ইন্টারনাল মেডিসিন ডক্টর শান্ত শুভ্র চট্টোপাধ্যায়কে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, কোলেস্টেরল নিয়ে জানবো, কোলেস্টেরল বিষয়টা আদৌ কী? দেখুন, কোলেস্টেরল হচ্ছে একটি ফ্যাট জাতীয় দ্রব্য যেটা আমাদের সকলের শরীরে আছে এবং কোলেস্টেরলের প্রয়োজনীয়তা আছে। আমার শরীর যদি কোলেস্টেরলহীন হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচব না। কিন্তু তার একটা মাপ আছে। কোলেস্টেরল আমাদের শরীরের, আমাদের কোষের মেমব্রেনে আছে, আমাদের বডিতে কিছু হরমোন আছে, যেমন স্টেরয়েড হরমোন আমাদের শরীরে যেটা তৈরি হয় সেটাও কোলেস্টেরল থেকেই তৈরি হয়। সুতরাং কোলেস্টেরলকে খারাপ হিসেবে দেখবেন না, কিন্তু প্রত্যেক জিনিসের একটা মাত্রা আছে। আপনি মনে করুন একটা বাঘ, তাকে যদি আপনি খাঁচার বাইরে থেকে দেখেন একরকম মনে হবে, আর ওই খাঁচাগুলোকে যদি আমি সরিয়ে দিই আর একরকম মনে হবে। সুতরাং আপনাকে খাঁচার বাঘ হিসেবে ওকে দেখতে হবে। খাঁচারটাকে যদি আপনি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সে আপনার ক্ষতি করবে। সুতরাং কোলেস্টেরল প্রয়োজন, ফ্যাট প্রয়োজন, কিন্তু তার একটা নির্দিষ্ট মাপ আছে। তার বেশি হয়ে গেলে তখন কিন্তু সে আপনার ক্ষতি করবে। কিন্তু ভালো কোলেস্টেরল আর খারাপ কোলেস্টেরল এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের যারা দর্শক বা মানুষ প্রত্যেকেই কোনো না কোনো সময় লিপিড প্রোফাইল করেছেন, খালি পেটে করেছেন, 12 ঘন্টা ফাস্টিং থেকে করেছেন। আমরা কি দেখি? তাতে একটা টোটাল কোলেস্টেরল থাকে, তাতে একটা এলডিএল কোলেস্টেরল থাকে, তাতে একটা ভিএলডিএল কোলেস্টেরল থাকে, তাতে একটা এইচডিএল কোলেস্টেরল থাকে, আর একটা ট্রাইগ্লিসারাইড থাকে। খুব সহজভাবে বলতে গেলে খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল, ভিএলডিএল আর ট্রাইগ্লিসারাইড, আর ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। এবার খারাপ কোলেস্টেরল কী করতে পারে? যদি সেটা রক্তে অতিরিক্ত বেড়ে যায় তখন সেই কোলেস্টেরলগুলো আমাদের ধমনির, যে এটাকে যদি আমি ধমনি ধরি, এই ধমনিতে ওটা জমা পড়ে। এবার এই ধমনিটা কিন্তু যা সাইজ, এটাই ওর জন্মগত সাইজ। এবার যদি এটার মধ্যে আরও কোলেস্টেরলের লেয়ার জমা পড়ে তখন এটা সংকুচিত হয়ে সাইজটা ছোট হয়ে যাবে। তো এই ধমনির মধ্যে দিয়ে ব্লাড চলে, তো সেই ব্লাডটা তখন যে পরিমাণ চলতে পারতো সেই পরিমাণ চলতে পারবে না, এবং এই জন্য হার্ট অ্যাটাক হওয়ার চান্স বা স্ট্রোক হওয়ার চান্স হয়। এলডিএল কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলো ত্বরান্বিত করে, কিন্তু এইচডিএল কোলেস্টেরল উল্টো। এইচডিএল কোলেস্টেরলের কাজ হচ্ছে এলডিএল কোলেস্টেরল থেকে ব্লাড থেকে বার করে দেওয়া। সুতরাং এইচডিএল কোলেস্টেরল কিন্তু আমাদের উপকার করে। এবার কী করে আপনি এইচডিএল কোলেস্টেরল বাড়াবেন বা এলডিএল কোলেস্টেরল কমাবেন তার কিছু সহজ উপায় আছে। যেমন 1 নম্বর হচ্ছে এক্সারসাইজ। বিভিন্ন রকমের এক্সারসাইজ হয় যেগুলো আপনি নিজেই বাড়িতে করতে পারবেন। আমরা ক্যালিস্থেনিক্স বলি, পুশ আপ,
পুল আপ, স্ট্রেংথ বিল্ডিং নিজে করতে পারবেন। কেউ যদি পছন্দ করেন জিমে গিয়ে করতে চান, তিনি করতে পারেন। প্রত্যেক দিন যদি কেউ মনে করেন আমি শুধু হাঁটবো, মর্নিং ওয়াক করবো, খুব তাড়াতাড়ি হাঁটতে পারবো, করতে পারেন। এবং এখন রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, যেটা আমাদের এপিআই প্রেজেন্টেশন হয়েছে, সেটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করলে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, বা যেটাকে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলি, সেটা শান্ত হয়। এবং সেটা শান্ত হওয়ার দরুন আমাদের কিন্তু কোলেস্টেরল এবং ডায়াবেটিস ভালো কন্ট্রোলে আসে। সুতরাং এক্সারসাইজ, ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রে তাড়াতাড়ি শুতে গিয়ে সূর্য প্রণাম, বা অ্যাটলিস্ট সূর্য প্রণাম একটা প্রতীকী জিনিস, সকালে ঘুম থেকে ওঠা বা ভোরবেলা ঘুম থেকে ওঠা, এবং ডায়েটারি মডিফিকেশান, এর মাধ্যমে আপনি কিন্তু এলডিএল কমাতে পারবেন, এইচডিএলকে বাড়াতে পারবেন। কোলেস্টেরল কি বাড়লে, যেটা খারাপ কোলেস্টেরল অবশ্যই, সেটা নিয়ে আমাদের কথাবার্তা মূলত, সেটা যদি বাড়ে আমাদের শরীরে কি কোনো সংকেত দেয়, না এটাই নীরব ঘাতক? অনেক ক্ষেত্রে নীরব ঘাতক, কিন্তু অনেক ক্ষেত্রেই সংকেত দেয়। কী সংকেত দেবে? অনেকেই দেখেছেন চোখের তলায় সাদা কিছু দাগ হয়, বা পাতার ওপরে সাদা দাগ হয়, যেটাকে আমরা বলি জ্যান্থেলেসমা। এটা অনেক সময় হাই কোলেস্টেরলের সঙ্গে কোরিলেট করে। কিছু কিছু মানুষের কনুইতে বা পায়ে লাম্পের মতো হয়, যেগুলোকে আমরা বলি জ্যান্থোমা। এগুলো কিন্তু কোলেস্টেরল বাড়লে হয়। এছাড়া অনেকের এই হাতের শিরাগুলো ফুলে ওঠে, যেগুলোকে আমরা বলি লোকোমোটর ব্রেকিয়ালিস, এগুলো কোলেস্টেরল বেশি হওয়ার সাইন। এছাড়া কোনো মানুষ যদি চলতে গেলে, হাঁটতে গেলে বুকে চাপ হয়, তাহলে বুঝতে হবে তার হৃৎপিণ্ডে কোলেস্টেরল বাড়ার জন্য ক্ষতি হচ্ছে। অথবা কোনো মানুষের যদি বারবার চোখের সামনে পর্দার মতো নেমে আসছে আবার উঠে যাচ্ছে, বা মাঝে মাঝে কথা জড়িয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ব্রেনের কোলেস্টেরল বাড়ার জন্য ব্রেনে সার্কুলেশন কম হচ্ছে। অথবা যদি কারোর কিডনির রোগ হয়, তাহলেও কিন্তু হতে পারে যে কিডনির যে ধমনী, তাতে কোলেস্টেরল বেড়ে গিয়ে কিডনির রোগ হচ্ছে। এবং কিছু মানুষ হাঁটতে চলতে গেলে পায়ে ব্যথা হয়, যেগুলোকে আমরা ক্লডিকেশন বলি। এটাও কিন্তু একটা সাইন যে আমার পায়ের যে শিরা, তার মধ্যে কোলেস্টেরল জমেছে। কারুর হৃৎপিণ্ডে হবে, কারুর হার্টে হবে, কারুর কিডনিতে হবে, কারুর ব্রেনে হবে। কার কোনটা হবে এটা জেনেটিক্যালি ডিটারমিন্ড, আগে থেকে বলতে পারা সম্ভব নয়। কিন্তু কোলেস্টেরল বাড়লে ও যেহেতু ধমনীকে সরু করে দেয়, যে যে অঙ্গের ধমনী সরু হবে সেই অঙ্গের সিমটমগুলো মানুষটি বুঝতে পারে। কোলেস্টেরল যাদের হয় তাদের বেশিরভাগ অংশের কারণটা কি জেনেটিক? বেশিরভাগটা জেনেটিক না হলেও বেশ কিছুটা জেনেটিক। একটা জেনেটিক কারণ আছে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া, কিন্তু সেগুলো খুব কমন ডিজিজ নয়। জেনেটিক মানেই ভাববেন না যে পুরোটা ব্যাপারটা জিন, ওইভাবে নয়। আমার আপনার সকলের শরীরেই প্রত্যেকটি জিন আছে, সেই জিনগুলো অনেক ক্ষেত্রেই ঘুমিয়ে আছে। সেই জিনগুলো কিছু কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার, যেমন ধরুন আমি স্মোকিং শুরু করলাম, আমি অতিরিক্ত অ্যালকোহল কনজিউম করলাম, ল্যাক অফ এক্সারসাইজ, এক্সেসিভ স্ট্রেস অর অ্যাংজাইটি, তখন সেই জিনগুলো এক্সপ্রেস করে। সবার করে না, যার করে তার হয়, যার করে না সে বেঁচে গেল। কিন্তু যার করে না সে যদি ভাবে কই ওর তো কিছু হলো না, আমারও কিছু হবে না, কার হবে এটা প্রেডিক্ট করা অসম্ভব। সুতরাং সবাইকেই সাবধানতা নিয়ে চলতে হবে। একটু খাবারের কথায় আসবো, যে কোন খাবার আমরা খাবো এবং কোন খাবার আমরা এড়িয়ে চলবো যাতে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে থাকে, বিশেষত এলডিএল এবং ভিএলডিএল যেটা আপনি বললেন। দেখুন, আমি আবার বলছি, ফ্যাট ফ্রি ডায়েট বলে কিছু হয় না, ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট বলে কিছু হতে পারে। তার আগে আমি বলে নেবো যে আমরা আপনাকে বোঝাবো, কিন্তু আপনার যদি কোনো রকম সংশয় থাকে আপনি কিন্তু অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে জানবেন। এবার আমরা কি বলি, আমরা কনসেপ্টটা দেবো আপনাকে। অর্থাৎ কোলেস্ট্রল কমাতে গেলে আপনাকে দু একটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তেল। আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন। সাউথ ইন্ডিয়ানরা যা তেল ব্যবহার করে, নর্থ ইন্ডিয়ানরা সেই তেল ব্যবহার করে না। সুতরাং আমি একজন সাউথ ইন্ডিয়ানকে কখনোই বলবো না যে নর্থ ইন্ডিয়ানরা যে তেল ব্যবহার করছে ওটা বেশি ভালো, আপনি ওটাই ব্যবহার করুন না। ইউ ক্যান ইউজ এনি অয়েল। ইনফ্যাক্ট আমরা এখন বলি শাফলিং অফ অয়েলস, অর্থাৎ এক মাস আপনি মাস্টার্ড অয়েল খেলেন, এক মাস আপনি অলিভ অয়েল খেলেন, কিন্তু অয়েলের পরিমাণটা কমাতে হবে। এবার অয়েলের পরিমাণ মানে 10 থেকে 15 ml তেলের মধ্যে এক একজনের রান্না হবে। সেটা আপনি বার করবেন কি করে? খুব সহজ। আপনারা ধরুন 3 জন ফ্যামিলি মেম্বার,
আপনি সারা মাসে কত ml তেল ব্যবহার করলেন দেখবেন। ধরুন যদি 1 লিটার তেল ব্যবহার করেন তাহলে পার ডে আপনি 30 ml তেল ব্যবহার করলেন। এবার যদি 3 জন ফ্যামিলি মেম্বার হয় তাহলে বাই 3 10 ml অ্যাকসেপ্টেড। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছেন 3 জন আর আপনি 2.5 লিটার তেল ব্যবহার করেছেন এই মাসে, তার মানে কিন্তু আপনার তেলের কনজাম্পশন অনেক বেশি। সুতরাং আপনাকে তেল যে কোনো ব্যবহার করুন, কিন্তু তেলের পরিমাণ কম হতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে রেড মিটটা অ্যাভয়েড করুন। রেড মিট কিন্তু আমাদের জন্য ভালো নয়। চিকেন খেতে পারেন অল্প তেলে রান্না করে। ফিশে আমরা কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি ভাজবেন না, অল্প তেলে রান্না করবেন। এবং অফলেট অনেক ডেটা বলে যে মাছগুলো তৈলাক্ত মাছ, ফিশ অয়েল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেগুলো কিন্তু আমাদের হৃৎপিণ্ডের জন্য ভালো এবং কিছু ক্ষেত্রে এইচডিএল কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে। ডিমে আসুন। ডিম একটা অসম্ভব ভালো খাদ্য, যেটা থ্রু দিয়ে আমরা প্রোটিন পেতে পারি। এবং অনেকেরই প্রশ্ন, ডাক্তারবাবু ডিমের কুসুম কি খাবো? আমরা বলি হ্যাঁ খাবেন, কিন্তু একটার বেশি খাবেন না। কারণ একটা ডিমের কুসুম থেকে আমরা প্রায় 300 মিলিগ্রাম কোলেস্টেরল পাই, এবং আমাদের রেকমেন্ডেশন সারাদিনে কোলেস্টেরলও কিন্তু 300 মিলিগ্রাম। সুতরাং একটা ডিমের কুসুম খাওয়া মানে আর কিন্তু সেইভাবে আপনার কোনো ফ্যাট খাওয়ার কথা নয়। সুতরাং আপনি ডিম খান, কুসুম ম্যাক্সিমাম একটা, কিন্তু আপনি সাদা অংশ 6টা 8টা যা খুশি খান। ফিশ খেতে পারেন অল্প তেলে রান্না করে, চিকেন অল্প তেলে রান্না করে। রান্নায় তেলের পরিমাণ কমাবেন, কার্বোহাইড্রেট কমাবেন, কারণ বডির ভেতরে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট তৈরি হয়। সুতরাং কার্বোহাইড্রেট কনজাম্পশন কমাতে হবে, অর্থাৎ ভাত, রুটি এগুলো অ্যাভয়েড করতে হবে, কমাতে হবে। অ্যাভয়েড তো করা সম্ভব নয়, কমাতে হবে পরিমাণ। এই পরিমাণের ব্যাপারে আমি বলি, আমরা যখন কোনো মানুষকে ডায়েট বোঝাই যে এত গ্রাম, সে কিন্তু বাড়ি গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যায়, কারণ গ্রাম ওয়াইজ একজন মানুষ খায় না। সুতরাং আমরা যেটা বলি সেটা হচ্ছে থালি কনসেপ্ট। একটা থালা নেবেন, তাকে 2টো ভাগে ভাগ করবেন। একটা ভাগ ভর্তি থাকবে সবজি দিয়ে, আর একটা ভাগকে আবার 2 ভাগে ভাগ করবেন। একটা ভাগে থাকবে রাইস অথবা রুটি, আর একটা ভাগে থাকবে আপনার ভেজিটেবল প্রোটিন, সেটা আপনার ডাল, ছোলা, চানা, অথবা অ্যানিম্যাল প্রোটিন, মাছ, চিকেন বা ডিম। তার সঙ্গে আপনি 1 বাটি টক দই অথবা 1 গ্লাস দুধ খেতে পারেন, যদি দুধে ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে। তো এটা একটা ওভারঅল ওয়ে যেখানে আপনি খুব ইজিলি আপনার খাওয়াটাকে জাজ করতে পারবেন, যে আপনার থালাটা ফিক্সড থাকবে। থালার মেনুগুলো মাঝে মাঝে পাল্টাবে, কিন্তু এই 50% সবজি, আর বাকি 50%-এর 25% রাইস বা রুটি, আর বাকি 25% ভেজিটেবল বা অ্যানিমেল প্রোটিন, আর 1 বাটি দই অথবা আপনার 1 কাপ দুধ। একদম। স্যার, আমি আপনার কাছে ঘি বা মাখন প্রসঙ্গে একবার আসবো। আমাদের অনেকেরই ডেলি ব্রেকফাস্টে আমরা বাটার টোস্ট খাই, বা অনেকে ধরুন ঘি দিয়ে নানা রকম ব্রেকফাস্ট করে সেগুলো তারা খান। হতে পারে সেটা উপমা হতে পারে, বা আরও অন্যান্য কিছু পোহা হতে পারে সেগুলো। তো এই ঘি বা মাখন সত্যি আরও বেশি কোলেস্টেরল মাত্রা বাড়িয়ে দেয়? বলি আপনাকে, আমি যেরকম বললাম, আপনার ডেলি রেকমেন্ডেড অ্যালাওয়েন্স ফর কোলেস্টেরল ইজ 300 মিলিগ্রাম। সুতরাং আপনি ঘি বা বাটার খেতে চাইলে খান, কিন্তু তার রেকমেন্ডেশনের মধ্যে খেতে হবে। আপনি কিন্তু শুধু ঘি বা মাখন খাচ্ছেন না, আপনি সারাদিনে আপনার তেলে রান্না হচ্ছে, আপনি রাইস খাচ্ছেন যেটার থেকে বডির ভেতরে ফ্যাট তৈরি হচ্ছে। সুতরাং আমরা বলি কোনো কিছু বাদ নেই, কিন্তু পরিমাণটা কম থাকতে হবে। কোনো দিন আপনি অল্প মাখন দিয়ে খেলেন, একদম ঘি মেখে ওইভাবে খাওয়াটা আমরা একটু অপছন্দ করি। আমরা বলি যে লিমিট ইয়োর কনজাম্পশান, অর্থাৎ আপনি অল্প বাটার দিয়ে রুটি খেতে পারেন, কিন্তু সেদিন আপনি ঠিক করলেন যে আমি তাহলে মাছটা খাবো না, কারণ মাছটাও তেলে হয়, সেদিন আমি ডিম সেদ্ধ খাবো, ডিমের সাদাটা খাবো। তাহলে আপনার ব্যালেন্সিং হয়ে গেল। আপনি এদিকে যদিও একটু ঘি খেলেন বা আপনি একটু বাটার খেলেন, কিন্তু আপনি ওই দিকটা ব্যালেন্স করে দিলেন বাই অ্যাভয়েডিং অয়েলি ফুডস। সুতরাং আমি যদি আপনাকে বলি আপনি কোনো কিছু খাবেন না, আপনি কিন্তু বেশি দিন সেটা মানবেন না, কারণ আপনার জিভ বা আপনার মন চাইবে যে আমার ভালো লাগছে আমি খাবো। ওইভাবে একজন মানুষকে যদি বলি আপনি ভাতও বেশি খাবেন না, এটাও খাবেন না, বেশি দিন মানুষ ডায়েট চার্টে ফলো করতে পারে না। সুতরাং ট্রাই টু ব্যালেন্স ইয়ার ক্যালোরি,
অর্থাৎ আমি যদি কোনো দিন একটু মাখন রুটি খাই, আমি সেদিন মাছটা, তেলে ভাজা মাছটা খাবো না, বা আমি চিকেনটা খাবো না, আমি সেদিন ডিম সেদ্ধ খাবো এবং কুসুমটা বাদ দিয়ে খাবো। একদম। সো রোটেট ইউর ফুডস। কোনো দিন ওটস খেলেন, সেদিন আপনি মাছ খান। সো রোটেট ইউর ফুডস, একদম। দ্যার ইজ নো সিঙ্গেল রুল। একদম। স্যার, আর একটা বিষয়, আপনি তো অ্যাভয়েডের কথা বললেন, পাশাপাশি কোন ধরনের খাবার খেলে শরীরে থাকা যে এই কোলেস্টেরলটা সেটা মানে ক্ষয়তে সাহায্য করে, মানে এলডিএল বা ভিএলডিএল সেটা কমে যেতে পারে, আর যেটা আপনি বললেন গুড কোলেস্টেরল সেটা বাড়তে পারে? দেখুন, কোলেস্টেরলের লেয়ার যদি একবার বেড়ে যায় এবং সেটা যদি ধমনীতে জমে যায়, সেটা ওষুধ ছাড়া কিন্তু কোনো খাবারের মাধ্যমে আর রিভার্সাল হবে না। রেমিশন হতে পারে, রিভার্সাল হবে না। কিন্তু আমরা যেটা বলি সাধারণত গ্রিন লিফি ভেজিটেবলস প্রচুর পরিমাণে, ফিশ অয়েলস, এই দুটি সেবন করলে, এবং ফ্রুটস যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যেমন আপেল, শসা, পেয়ারা, তরমুজ, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এইগুলো সেবন করলে তাহলে কিন্তু আপনার ব্যাড কোলেস্টেরলের লেভেল একটু কমবে। কিন্তু আবার বলছি, এরকম আমাদের ডাক্তারি বা আমাদের জীবনে কিছু নেই যে এটা করলে একদম ঠিক হয়ে যাব। নো, ইটস আ কম্বিনেশান, যে আপনি রোজ 45 মিনিট ফাস্ট এক্সারসাইজ করবেন, আপনি আপনার অয়েল কনজামশানটা কমাবেন, সারাদিনে ফ্যাটটা লিমিটেড রাখবেন, আপনি রাত্রে তাড়াতাড়ি শুতে যাবেন। পুরো ব্যাপারটা করলে তখনই আপনি সুস্থ থাকবেন। একটা কোনো পার্টিকুলার পয়েন্ট বেছে নিয়ে ওটা করলে কিন্তু আপনি কোলেস্ট্রল কমাতে পারবেন না। কোন অবস্থায় আপনারা ওষুধ সাজেস্ট করেন না? প্রথমেই আপনারা ওষুধ দেন না, ডায়েট দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন? না, এর একদম ক্লাসিফিকেশান আছে, যে কোনো মানুষ যদি আসে যার ডায়াবেটিস নেই, যার ফ্যামিলি হিস্ট্রি নেই কোনো প্রিম্যাচিওর হার্ট ডিজিজের, যার হাই ব্লাড প্রেশার নেই, যে স্মোক করে না, যে অ্যালকোহল খায় না, যার খুব বেশি ভুঁড়ি নেই, এবং যার কোলেস্ট্রলটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, তাদের ক্ষেত্রে আমরা ওষুধ দেব না। সেসব ক্ষেত্রে এলডিএল যদি 116-র নিচে থাকে, নো মেডিকেশান, 116-র ওপরে থাকে, লাইফস্টাইল মডিফিকেশান, কিন্তু যদি 160-এর ওপরে যায়, তখন আমরা সাধারণত লাইফস্টাইল প্লাস মেডিসিনস দিই। কিন্তু যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ থাকে, বা তার এলডিএল কোলেস্টেরল যদি একটা সীমার বেশি থাকে, সেক্ষেত্রে ডায়েটের সঙ্গে ওষুধও দিতে হবে। কারণ শুধু ডায়েট দিয়ে আমি তার কোলেস্টেরল ওই টার্গেটের নিচে আনতে পারবো না। একদম। সুতরাং ওষুধ দেব কি দেব না সেটা নির্ভর করে সেই মানুষেরটির অন্যান্য কোনো রোগ আছে কিনা তার ওপর, শুধু কোলেস্টেরল লেভেলের ওপর নয়। স্যার, কোলেস্টেরল আর ডায়াবেটিস কি একে অপরের সাথে কোরিলেটেড হতে পারে? একদম কোরিলেটেড। যাদের আমরা বলি যে যার ডায়াবেটিস হয়েছে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে ধরেই নাও, অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় সেটা তার সেকেন্ড হার্ট অ্যাটাক। তার কারণ ডায়াবেটিস হলেই অটোমেটিক্যালি আপনার এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়বে, এইচডিএল কোলেস্টেরল কমবে, এবং এই কোলেস্টেরলগুলো অক্সিডাইজড হবে বডির মধ্যে, হয়ে সেই অক্সিডাইজড কোলেস্টেরলগুলো ধমনীর শিরায় জমে যাবে এবং আপনি সেটা বুঝতেও পারবেন না। যখন আপনার সিমটম হবে, অর্থাৎ বুকে ব্যথা হচ্ছে, পায়ে ক্র্যাম্প হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু একটা ইসিজি করবেন, বা পায়ের ডপলার করবেন, বা ব্রেনের এমআরআই করবেন, তাতে ধরা পড়বে বাবা আমার তো শিরা ব্রেনের একদম শুরু হয়ে গেছে, আমাকে তো হার্টের ডাক্তারবাবু বাইপাস করতে বলছেন, আমার তো এতদিন কিছু হয়নি। তার কারণ ডায়াবেটিসে এই যে চর্বিগুলো বাড়তে থাকে, এগুলো অ্যাসিমটোম্যাটিক হয়। সুতরাং ডায়াবেটিস থাকা মানে তার কোলেস্ট্রল খুব কম লেভেলে রাখতে হয় আমাদের। একজন নর্মাল মানুষের টার্গেট যা, একজন ডায়াবেটিসের মানুষের টার্গেট কোলেস্ট্রল তার থেকে অনেক কম। একদম। স্যার, ওষুধ যাদের আপনারা একবার স্টার্ট করেন, সেই ওষুধটা কি কন্টিনিউ করতে হয় না বন্ধ করে দেন কোনো সময়? যে কোনো ডায়াবেটিসের ওষুধ বা কোলেস্ট্রলের ওষুধ সাধারণত আমরা যখন শুরু করি, এটা তাকে বুঝিয়ে দিই যেটা সারা জীবন খেতে হবে, এটাকে ওষুধ হিসেবে ভাববেনই না। প্রথম কথা এটা আমাদের বুঝতে হবে, একটা টার্ম ডিজিজ, একটা টার্ম ডিসঅর্ডার। ডিজিজ মানে যেটা আমার ক্ষতি করবে, আর ডিসঅর্ডার মানে যেটাকে যদি আমি সঙ্গে নিয়ে চলতে পারি, এ আমার বন্ধু হিসেবেই চলবে, আমার ক্ষতি করবে না। অর্থাৎ আমার ডায়াবেটিস বা হাই কোলেস্ট্রলকে যদি আমি প্রতিপক্ষ হিসেবে দেখি, যদি এইভাবে দেখি যে ওষুধ খেতে হবে, না আমি ওষুধ খাবো না, দেখি কেমন থাকি,
ও কিন্তু আপনার ক্ষতি করে চলে যাবে, আর একবার ক্ষতি হলে কিন্তু দেয়ার ইজ নো পয়েন্ট অফ রিটার্ন। কিন্তু আপনি যদি ওটাকে বন্ধু হিসেবে দেখেন এবং রেগুলার বেসিসে এক্সারসাইজ, ডায়েট এবং প্রয়োজন হলে ওষুধ সেবন করেন, ও কিন্তু একদম নর্মাল লেভেলের নিচে থাকবে এবং আপনার সারা জীবন কোনো ক্ষতি করবে না, এবং আপনার কিন্তু যে রেকমেন্ডেড লাইফ স্প্যান, আপনি পুরো লাইফ স্প্যানটাই বেঁচে থাকবেন। একদম। স্যার সবশেষে যেটা জানবো যে রোগা মানুষদের কি কোলেস্টেরল হতে পারে? অবশ্যই। এখন আর আমাদের মোটা মানুষ বা রোগা মানুষের কনসেপ্টটা হচ্ছে আমাদের ভুঁড়ি নিয়ে। আমাদের যদি অ্যাবডোমেনে ফ্যাট বেশি হয়, সেটা ইজ মোর ডেঞ্জারাস তাদের থেকে যারা ওভারঅল খুব স্থূল মানুষ। সুতরাং পেটের চর্বি যদি বাড়ে সেটা অনেক বেশি ভয়ঙ্কর রাদার দ্যান হাতে বা বাটক্সে চর্বি জমা। সুতরাং রোগা মানুষেরও কিন্তু কোলেস্টেরল বাড়তে পারে, বিশেষ করে যাদের একটা ভুঁড়ি আছে। সবশেষে কোলেস্টেরল প্রিভেনশন আপনার কথা থেকে বুঝতে পারছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বয়স থেকে কোলেস্টেরল আটকাতে আমাদের কি কি করণীয়? একটু শুনলে অবাক হবেন, 20 বছর বয়স থেকেই করে দিতে হবে। ইনফ্যাক্ট এই কোলেস্টেরল বা এই রিলেটেড ড্যামেজ কিন্তু একটা বাচ্চার জন্মের আগে থেকেই শুরু হয়ে যায়, কিন্তু সেগুলো খুব খুব ধীর গতিতে এগোয়। 20 বছর বয়সের পর থেকে কিন্তু এর গতি বাড়তে থাকে, কিন্তু সেটা এতটাই ছোট বা এতটাই অল্প যে আমরা বুঝতে পারি না। এর মানে এই নয় আমি 20 বছর বয়স থেকে আপনি এগরোল খেতে পারবেন না, আপনি বিরিয়ানি খেতে পারবেন না, আপনি সব খাবেন। কিন্তু আবার যেটা বারবার এক কথাই বলছি, ব্যালেন্স করবেন ক্যালোরি। একদিন যদি একটু বেশি খাওয়া হয় সকালবেলা, বিকেলটা একটু খাবারটাকে মডিফাই করুন, অথবা একটু এক্সারসাইজ করুন, অথবা আর একটা খুব জিনিস বলি আমরা যে আপনারা সপ্তাহে 7 দিন, তার মধ্যে 5 দিন বা 6 দিন নিজের শরীরের কথা ভেবে খান, আর 1 দিন বা 2 দিন মনের আনন্দে খান। তাহলে কিন্তু আপনার ব্যালেন্স হবে এবং শরীর ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, কোলেস্টেরল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আজকের দিনে, এবং এটা নিশ্চিত হলাম যে সব কোলেস্টেরল কিন্তু খারাপ নয়। তো কোলেস্টেরলের ডায়েট, কোলেস্টেরলের লাইফস্টাইল এবং তার পাশাপাশি কোলেস্টেরল প্রতিরোধের উপায় সম্পর্কে যে সমস্ত কথা জানলাম, আমরা যদি আমাদের প্রত্যেকে প্রাত্যহিক জীবনে সেটা প্রয়োগ করি, আমরা ভয়ঙ্কর হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা আরও অনেক ভয়ঙ্কর অসুখের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবো, নিজেদের পরিবার পরিজনদেরকেও রক্ষা করতে পারবো। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কেমন লাগছে আপনারা লিখে জানান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।